স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সাইক্লোনিক স্টর্ম এবং সেই সঙ্গে নেটওয়ার্কের সমস্যার জন্য 3-4 দিন যাবৎ বিষয় থেকে বা বিষয়মূলক কোনো রকম কোনো আলোচনা করতে পারা যায়নি বা করতে পারিনি। তো আজকে আমরা সেমিস্টার 4-এর অন্তর্গত কোর্স 1.4.10 তার মূলত অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় শিক্ষা বা ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুল, সেই বিষয়টির মূলত ইউনিট 4 সম্পর্কে একটু আলোচনা করব। এর আগের দিন আমি ইউনিট 4 যেটা রয়েছে সেই ইউনিট 4-এর সমগ্র চ্যাপ্টারটার মধ্যে থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা 2 মার্কসের কী ধরনের কোয়েশ্চেন্সগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে মোটামুটিভাবে তোমাদেরকে একটু বলে দিয়েছি। তো আজকে দেখি একটু মূলত শর্ট আনসার টাইপ যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আছে, এই সঙ্গে সঙ্গে যেগুলো লং কোয়েশ্চেন্স আছে 10 মার্কসের, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তো এখানে হোয়াট ডু ইউ মিন বাই পিয়ার টিউটরিং বা হোয়াট একই সঙ্গে আসতে পারে হোয়াট আর ইটস ডিফারেন্ট মডেলস, এই ধরনের প্রশ্ন কিন্তু মূলত শর্ট কোয়েশ্চেন্সের মধ্যে আসতে পারে। 2 মার্কস নয়, 5 মার্কসের ধরনের প্রশ্নেতে এগুলো আসতে পারে। যে হোয়াট ডু ইউ মিন বাই পিয়ার টিউটরিং এবং সেই সঙ্গে হয়তো বললো যে হোয়াট আর ইটস ডিফারেন্ট মডেল। আনসার নিশ্চয়ই তোমরা পারবে, এর আগে আমি বলেই দিয়েছিলাম যে পিয়ার টিউটরিং কাকে বলে, সেখানে পিয়ার টিউটরিং বিষয়টা কী বা তার মূলত তার পিয়ার টিউটরিংয়ের মিনিংসটা একটুখানি বলা, এবং এটা একটা ওয়াইল্ডলি রিসার্চ প্র্যাকটিস এবং এটা একটা স্টুডেন্ট কনসার্ন, স্টুডেন্ট এনগেজমেন্ট, সেলফ কনফিডেন্স বৃদ্ধির পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ, সেলফ এফিকেসি বাড়ে। যাই হোক, এই বিষয় সম্পর্কে একটু একটু করে ধারণা দিলেই মোটামুটি হবে। তার সঙ্গে বলেছে হোয়াট আর ইটস ডিফারেন্ট মডেলস। এই মডেলসগুলো সম্পর্কে তোমাদের আমি আগের দিন বলেছিলাম, আগের দিন বলবো না, মানে এর আগে যে সমস্ত ভিডিওসগুলো পাঠানো হয়েছিল তার মধ্যে মূলত আমি মডেলসগুলো আলোচনা করেছিলাম। তার মধ্যে আরেকবার মনে করিয়ে দিই, ডিফারেন্ট মডেলস বলতে কোন কোন মডেলসগুলো বলতে হবে। মূলত ধরো CWPT অর্থাৎ ক্লাস ওয়াইড পিয়ার টিউটরিং, সেটা কীভাবে হচ্ছে, ক্রস এজ পিয়ার টিউটরিং, তারপরে হচ্ছে PALS অর্থাৎ পিয়ার অ্যাসিস্টেড লার্নিং স্ট্র্যাটেজিস, কেমন। এর সঙ্গে সঙ্গে হয়তো তুমি বললে রেসিপ্রোকাল পিয়ার টিউটরিং, যেটাকে আমরা RPT বলতে পারি, তার সঙ্গে আমরা বলতে পারি হয়তো সেম এজ পিয়ার টিউটরিং। সুতরাং এই বিষয়গুলো কিন্তু ডিফারেন্ট টাইপস অফ পিয়ার টিউটরিং যে মডেলসগুলো বলা হয়েছিল সেই মডেলসের আন্ডারে তোমরা বলবে। এই গেল একটা প্রশ্ন। তার সঙ্গে হয়তো আসতে পারে মূলত এছাড়াও এই ধরনের প্রশ্নের মধ্যে এরকমও আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই কোঅপারেটিভ লার্নিং স্ট্র্যাটেজিস অ্যান্ড হোয়াই ইট ইজ ভেরি ইউজফুল ফর দিস ইনক্লুসিভ এডুকেশনস। তখনও তোমরা কোঅপারেটিভ লার্নিং ব্যাপারটা হচ্ছে কি, কাকে বলা হয়, সেই সম্পর্কে একটুখানি বললে ডেফিনেশনসগুলো, এবং তারপরে ইউজফুলনেস অফ কোঅপারেটিভ কোঅপারেটিভ লার্নিংসের নিডসটা হচ্ছে কেন, সেগুলো সম্পর্কে বিভিন্ন পয়েন্ট করে আনসারটা দিলে মনে হয় ভালো হবে। তাছাড়া এরকম আসতে পারে কিন্তু যে হাউ সোশ্যাল লার্নিং টেক প্লেস ইন ইনক্লুসিভ ক্লাসরুম। সোশ্যাল লার্নিং সম্পর্কে তোমরা পড়েছো, তোমরা জেনেছো, এবার কেন এটা মানে কিভাবে এটা ইনক্লুসিভ ক্লাসরুমের ক্ষেত্রে সোশ্যাল লার্নিংটা খুব গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে বলতে হচ্ছে। তার মানে সেখানে একটু সোশ্যাল লার্নিং ব্যাপারটা বলতেই হবে যে কাকে বলা হচ্ছে, এবং ইট ইজ ফ্রেন্ডশিপ, মানে এটা একটা অদ্ভুত বলতে পারি আমরা একটা এসেনশিয়াল পার্টস, এসেনশিয়াল কন্ডিশনস ফর ফ্রেন্ডশিপ ইট ইজ প্রক্সিমিটি, তাই তো। এবং স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস যারা রয়েছে তাদের মধ্যে মানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সোশ্যাল নেটওয়ার্কগত সমস্যাগুলো থাকে। তো সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টস যেগুলো ডিসএবিলিটিস রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস অফ সোশ্যাল নেটওয়ার্কস থাকছে, এবং অ্যাজ স্টুডেন্টস উইদাউট ডিসএবিলিটিস। তো সেক্ষেত্রে ক্লোজ ফ্রেন্ড বলো, শেয়ার অ্যাক্টিভিটিস বলো, তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি হচ্ছে স্টাফ সাপোর্ট যদি আমরা বলি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু বা সোশ্যাল রিলেশনশিপ গড়ে তোলা,
তাদের মধ্যে কিন্তু এখানে টিচিং লার্নিং যে সমস্ত আউটকামসগুলো পাওয়া, এগুলোর জন্য কিন্তু সোশ্যাল লার্নিংটা ভীষণভাবে কিন্তু দরকার। এবং এটা দেখা যাচ্ছে যে স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস যারা, তারা কিন্তু আমরা বলতেই পারি ভীষণভাবে কিন্তু আর লাইকলি টু ট্রানজিশনস ফ্রম স্কুল টু অ্যাডাল্ট লাইফ, কলেজ অ্যান্ড কেরিয়ার রেডি হোয়েন দে হ্যাভ আ ফুললি ইনক্লুসিভ এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস। তো এই যে বিষয়টা কিন্তু তাদের সোশ্যাল স্কিলস, তাদের এক্সপিরিয়েন্স, তাদেরকে ইমপ্রুভড মানে বা অ্যাডভান্স যদি আমরা বলি লার্নিং কনসেপ্ট বা অ্যাকাডেমিক আউটকামস, হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের কেরিয়ার, এই সবটাই কিন্তু তাদের সোশ্যাল লার্নিংয়ের মধ্যে দিয়ে ইনক্লুসিভ সেট আপের মধ্যে গড়ে তোলা সম্ভবপর। সুতরাং আশা করি আনসারটা দিতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এই রকম প্রশ্ন আসতে পারে। তাছাড়া আসতেই পারে হোয়াট ইজ রিফ্লেকটিভ টিচিং অ্যান্ড হোয়াট আর ইটস বেনিফিটস। রিফ্লেকটিভ টিচিং কাকে বলে এবং তার বেনিফিটসগুলো কী কী, সেখানে দুটো প্যারা করবে। রিফ্লেকটিভ টিচিং বলতে কী বোঝানো হয় তার ডেফিনেশনসটা দিলে বা দু এক লাইন তার সম্পর্কে বলতে হবে, এবং সেটা কি অবজেক্টিভসগুলো আছে সেটা দু এক লাইন তোমরা আলোচনা করলে, এবং তারপরে বলা হচ্ছে কিন্তু এখানে এর বেনিফিটসগুলো কী কী, অর্থাৎ কেন দরকার, এই রিফ্লেকটিভ লার্নিংয়ের বেনিফিটসগুলো কী কী আছে। বেনিফিটস কী আছে বলো তো? আমরা তো আগেও দেখেছি যে রিফ্লেকটিভ লার্নিংটা কেন দরকার। রিফ্লেকটিভ লার্নিংয়ের মাধ্যমে কিন্তু টিচার স্টুডেন্টসের মধ্যে একটা খুব সুন্দর দেখা যাচ্ছে রিলেশনশিপস তো গড়ে ওঠেই, সেই সঙ্গে সঙ্গে টাইম অন টাস্ক হয়, টিচার কোয়েশ্চেন, স্টুডেন্টস রেসপন্স, স্টুডেন্টস পারফরমেন্সেস, হ্যাঁ, এবং সেটাও হচ্ছে ডিউরিং দ্য পেয়ার ওয়ার্ক, ক্লাসরুম ইন্টারাকশনস এবং টিচিং অ্যাক্টিভিটি, সবটাই কিন্তু একটা খুব সুন্দর জায়গায় কিন্তু যায়, তাই তো? সেক্ষেত্রে একটা সেলফ রিপোর্ট যদি আমরা বলি, সেটাও একটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারি আমরা এটা, এবং হেল্প করে কিন্তু স্টুডেন্টসদেরকে বিভিন্ন রকম পার্টিসিপেট করতে ডিফারেন্ট জায়গাতে, হ্যাঁ, এবং সেলফ ডেভেলপমেন্ট প্রসেস কিন্তু এখানে গড়ে তুলতে সাহায্য করছে, এবং তাদের মধ্যে ক্রিয়েটিভিটিগুলো অনেক বেশি কিন্তু এখানে গড়ে উঠছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু, কারণ সেলফ ডেভেলপমেন্ট প্রসেস মানেই কিন্তু তাদের মধ্যে ক্রিয়েটিভিটি ঘটছে, অ্যাকাডেমিক্স অনেক বেশি উন্নত হচ্ছে, স্কিলসগুলো অনেক বেশি কিন্তু এখানে বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে তারা যেমন সেলফ এফিকেসি কিন্তু এখানে বাড়ছে, সেলফ ডিপেন্ডেন্সি কিন্তু এখানে বাড়ছে। তো সেলফ ডিপেন্ডেন্সি বাড়লে অবশ্যই সেলফ এফিকেসিগুলোও কিন্তু এখানে বাড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং এইভাবে কিন্তু আনসারটা তোমরা পয়েন্ট আকারে কিন্তু বলতেই পারো, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো এর আগেও আমি আরেকদিন আলোচনা করেছিলাম যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কারিকুলাম অ্যাডাপ্টেশনস অ্যান্ড রাইট দ্য 3 ফ্যাক্টরস টু বি টেক কেয়ার অফ। তো সেই কারিকুলার অ্যাডাপ্টেশনস সম্পর্কে বলবে, কেন কাকে বলা হচ্ছে, কিন্তু এখানে তার কতগুলো কম্পোনেন্টসগুলো আলোচনা করেছিলাম, সেগুলো সম্পর্কে একটু করে বলতে হবে, ঠিক আছে? এছাড়াও আসতে পারে ডিফারেন্স বিটুইন, কিন্তু এখানে অ্যাসিস্টিভ অ্যান্ড অ্যাডাপটিভ ডিভাইস, সেটাও কিন্তু বলা হয়েছিল যে অ্যাসিস্টিভ এবং অ্যাডাপটিভ ডিভাইসগুলো কী দুটোকে আলাদা করে ডিফারেন্স করবে। সেক্ষেত্রে মাঝখানে দাগ কেটে দুদিকে, একদিকে অ্যাসিস্টিভ ডিভাইস, অন্যদিকে অ্যাডাপটিভ ডিভাইস লিখে কোনটা অভিযোজনে সাহায্য করছে বা কোনটা নর্মালি কিন্তু এখানে সেটাকে আমাদেরকে অ্যাসিস্ট করতে সাহায্য করছে, সেইগুলোকে সম্পর্কে লিখবে, এবং ডিফারেন্ট ডিসএবিলিটিসের জন্য যেটা দরকার পড়ছে, কোথায় লোকোমোটরের জন্য কী দরকার পড়ছে, হিয়ারিং ইম্পেয়ার্ডের জন্য কী দরকার পড়ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে ভিআই এর জন্য, যেটা ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, তার জন্য কী দরকার পড়ছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা লার্নিং ডিসএবিলিটিসের জন্য কী দরকার পড়ছে, অ্যাসিস্টিভ ডিভাইস। এরকমভাবে ডিফারেন্টলি কিন্তু আলোচনা করলে মনে হয় উত্তরটা ভালো হবে। আর 10 মার্কসের কোয়েশ্চেন্সের মধ্যে বড় প্রশ্ন তো আসতেই পারে বিভিন্নভাবেই, সেটা আসতে পারে পিয়ার টিউটরিং নিয়েও আসতে পারে। পিয়ার টিউটরিং কাকে বলা হচ্ছে, হোয়াট ডু মিন বাই পিয়ার টিউটরিং, প্রোগ্রামস, ডিফারেন্সিয়েট ক্রস এজ পিয়ার টিউটরিং, রেসিপ্রোকাল পিয়ার টিউটরিং, মানে ডিফারেন্ট পিয়ার টিউটরিং সম্পর্কে তাদের মধ্যে একটা পার্থক্যজনিত প্রশ্ন আসতে পারে। এছাড়াও অ্যাডাপটিভ অ্যাসিস্টিভ দিয়েও আসতে পারে, হয়তো সেখানে বলতে পারে কিন্তু এখানে যে adaptive and assistive technology used for the different disabilities we know, and there are following types of disabled or differently able children in an inclusive setup বলে হয়তো কয়েকটা নাম দিতে পারে, যেমন মানে ভ্যারাইটিস যে ডিসএবিলিটি রয়েছে সেভাবে দিতে পারে, যেমন অর্থোপেডিক্যালি ইম্পেয়ার্ড চাইল্ড বা চিলড্রেন, আর ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, লার্নিং ডিসেবলড চিলড্রেন, যে তাদের জন্য তুমি কী ধরনের অ্যাডাপটিভ বা অ্যাসিস্টিভ ডিভাইস ইউজ করবে, তখন সেটাকে আলাদা করেই আনসারটা দিতে হবে। সুতরাং এই ধরনের প্রশ্ন কিন্তু টোটাল যেটাকে আমরা বলি, যেটাকে আমরা ইউনিট 4 বলছি,
সেই ইউনিট 4-এ আসতে পারে। আর ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাসরুম অর্গানাইজেশন সেখান থেকেও আসতে পারে। সেখানে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ডিফারেন্ট যে আমি বলেই দিয়েছিলাম যে ডিফারেন্ট কম্পোনেন্ট অফ এফেক্টিভ ক্লাসরুম কিন্তু এখানে অর্গানাইজেশন, সেখানে সাইকোসোশ্যাল ডোমেন, ফিজিক্যাল ডোমেন, ইনস্ট্রাকশনাল ডোমেন, অর্গানাইজেশন মানে ডোমেন নয় সরি ডাইমেনশনস। তো সাইকোসোশ্যাল ডাইমেনশনস, ফিজিক্যাল ডাইমেনশনস, ইনস্ট্রাকশনাল ডাইমেনশনস, অর্গানাইজেশনাল ডাইমেনশনস, প্রত্যেকটা যে ডিফারেন্ট ডাইমেনশনস বা ক্ষেত্র ধরে বলেছিলাম, সেখানে কিন্তু ওই ধরনের কম্পোনেন্টসমূলক প্রশ্ন এলে কিন্তু ডিফারেন্ট ডাইমেনশনস ধরেই কিন্তু বলতে হবে। সুতরাং এগুলো একটু মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে ইনক্লুশনস ইন অপারেশনস, এটাই ছিল চ্যাপ্টার 4, যেখান থেকে আমি মোরাললেস সবটা আলোচনা করে দিয়েছি এবং এখান থেকে ডিফারেন্ট টাইপস কোয়েশ্চেন্স কী ধরনের আসতে পারে। এছাড়া আইসিটি দিয়েও কিন্তু মোটামুটি শর্ট টাইপ অফ কোয়েশ্চেন্স আসতে পারে। সুতরাং মোরাললেস এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি বললাম, যেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স আসতে পারে। পরের দিন আমি ইউনিট 5 যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা শুরু করব।